আমরা সবাই বাংলাদেশ পন্থা রাজনীতি করি, আমরা সবাই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে বিশ্বাস করি, এবং আমরা সবাই গণতন্ত্রের জন্য গণতান্ত্রিক পথযাত্রায় প্রথম 15 বছরে এবং গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিল। আমরা যদি দেখি সংখ্যার হিসেবে প্রথম 15 বছর এবং গণ অভ্যুত্থানে সবচাইতে বেশি আন্দোলনকারী কারা ছিলেন, সবচাইতে বেশি গুম কারা হয়েছিলেন, সবচাইতে বেশি খুন কারা হয়েছিলেন, সবচাইতে বেশি আহত কারা হয়েছিলেন, সবচাইতে বেশি ত্যাগ কারা স্বীকার করেছিলেন, সারা বাংলাদেশে যদি অঙ্গ সংগঠন না শুধু রাজনৈতিক দলগুলো এক করি, সবার আগে যে 3টা সংগঠন আসবে সেগুলো ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল। যার কারণে আমরা দেখেছি গণ অভ্যুত্থানে কেবলমাত্র ছাত্রদল থেকে 142 জন শহীদ হয়েছেন, যুবদল থেকে 78 জন শহীদ হয়েছেন, স্বেচ্ছাসেবক দল থেকে 23 জন শহীদ হয়েছেন। বাংলাদেশের সব রাজনৈতিক দল এক করলেও হয়তো আমাদের এক একটা অঙ্গ সংগঠনের সমান ত্যাগ ওনাদের স্বীকার করেন নাই, শহীদ ওনারা হন নাই। তো এই যে অসীম আত্মত্যাগ গত 16 বছর ধরে গণতন্ত্রের মূল কাণ্ডারি হিসেবে আমাদের দলের যে 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, প্রত্যেকে রাজপথে নেমে এসেছে কিসের প্রেরণায়, কার নেতৃত্বে? আমাদের সেই প্রেরণা, আমাদের সেই নেতা আজকে আমরা স্ক্রিনে দেখছি, আমাদের প্রধান অতিথি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। উনি আমাদের প্রেরণা, উনি ওনার সর্বস্ব দিয়ে এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, কারণ তিনি সেই মানুষ যার বাবা বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, বাবা এই বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন, বহুদলীয় গণতন্ত্রের সৃষ্টি করেছিলেন, ওনার মা বাংলাদেশের সর্বপ্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী হয়েছিলেন, উনি তো বাংলাদেশে আজকের যে সংসদীয় গণতন্ত্রী সেটি সৃষ্টি করেছিলেন। এই বাংলাদেশের জন্য ওনার যে ত্যাগ, ওনার যে পরিবার মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে, ওনার বাবা এই বাংলাদেশের জন্য শহীদ হয়েছেন, ওনার ভাই জীবন দিয়েছেন, ওনার মা বৃদ্ধ বয়সে আমরা দেখেছি কিভাবে চিকিৎসা বঞ্চিত অবস্থায় কারাগারে ছিলেন। এই ত্যাগ, এই সংগ্রাম আর কারণ নেই বলেই সবচাইতে বেশি দেশপ্রেমকে ধারণ করে উনি এই বাংলাদেশকে গণতান্ত্রিক পথযাত্রায় ফ্যাসিবাদ পতনের জন্য নেতৃত্ব দিয়েছেন। আমরা যদি দেখি আমাদের সেই 1988 সাল থেকে তিনি ধারাবাহিকভাবে তৃণমূল থেকে রাজপথে থেকে থেকে একটা পর্যায়ে এসে 2007 সাল পর্যন্ত যখন বাংলাদেশে ছিলেন, বাংলাদেশের প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায় জনাব তারেক রহমান বারবার ছুটে গিয়েছেন, তৃণমূলের পাশে দাঁড়িয়েছেন। যার কারণে আমরা যখন ছোট ছিলাম আমরা দেখতাম ওনাকে বলা হতো তারুণ্যের অহংকার। আজকে উনি তারুণ্যের অহংকার। বাংলাদেশের প্রতিটি শ্রেণী পেশার, প্রতিটি গণতন্ত্রকামী মানুষ ওনার নেতৃত্বে আন্দোলন করেছিল বলেই আমরা দেখেছি সেই যে 2013 সালে যখন কেউ জানতো না কোটা সংস্কারের বিষয়ে, উনি সর্বপ্রথম বলেছিলেন যে বাংলাদেশের কোটা সংস্কার হয়ে 5%-এর বেশি হওয়া উচিত না। সেই 2013 সালে, 14 সালে, 15 সালে, 16 সালে প্রতিটি বছর ওনার যে বক্তব্য আমরা যদি দেখি, গত প্রায় 1 দশকেরও বেশি সময় ধরে উনি ভবিষ্যৎ বাংলাদেশের পরিকল্পনা আমাদেরকে দিয়েছেন। 2022 সালে 27 দফা এবং 23 সালে একটি বৃহত্তর জাতীয় ঐক্য গঠনের মাধ্যমে যুগপৎ আন্দোলনের শরিক সব রাজনৈতিক দলকে এক করে উনি প্রণয়ন করেছিলেন 31 দফা, যেটি আজকে বাংলাদেশের সব সংস্কারের মৌলিক ভিত্তি হিসেবে দাঁড়িয়ে রয়েছে। আজকে সংস্কার নিয়ে হয়তো অনেকেই অনেক কথা বলছেন, কিন্তু সংস্কারের মৌলিক ভিত্তি, সংস্কারের ধারক, সংস্কারের বাহক এবং সংস্কারের জনক বাংলাদেশের ইতিহাসে সবসময় বিএনপি ছিল। আমাদের যে যুব সমাজের প্রত্যাশা নিয়ে আজকে কথা বলছে এই শিরোনামে, যুব সমাজের প্রত্যাশা এমন একটি বাংলাদেশ যেখানে আর গুম হবে না, খুন হবে না, যেখানে কথা বলার স্বাধীনতা থাকবে, যেখানে মেধার মূল্যায়ন হবে, যেখানে আর কোনো বৈষম্য থাকবে না, যেখানে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য কোনো নির্দিষ্ট দল করতে হবে না, যেখানে রাষ্ট্রের কাছে, রাজনীতির কাছে, সমাজের কাছে, সরকারের কাছে প্রত্যেকটা মানুষ একটা মোটামুটি সমতা পাবে, সাম্য এবং মানবিক মর্যাদা পাবে। সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্যই কাজ করে যাচ্ছেন বিএনপি, সেই বাংলাদেশ বিনির্মাণের জন্যই নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আমাদের নেতা জনাব তারেক রহমান। আমরা যদি দেখি আজকের শিরোনামের আরেকটা অংশ, বিএনপির পরিকল্পনায় আগামীর বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা ওনার বক্তব্যে দেখতে পাচ্ছি, সেই বাংলাদেশ আমরা বিএনপির প্রতিটি কাজের মাধ্যমে দেখতে পাচ্ছি। আমি শুধু একটি পরিবারের গল্প বলে আমার বক্তব্য শেষ করছি, যে একটা প্রত্যন্ত গ্রামে একজন কৃষক রয়েছেন, তার নাম দবির হোসেন। সেই কৃষকের 4 সন্তান, 3 ছেলে 1 মেয়ে। সেই কৃষকের জন্য জনাব তারেক রহমানের যে পরিকল্পনায় আগামীর বাংলাদেশে আমরা একটা ফার্মার্স কার্ড পৌঁছে দিব, যার মাধ্যমে রাষ্ট্রের কাছ থেকে সার, বীজ, সের সহ যে ধরনের প্রয়োজনীয় সুযোগ সুবিধা, ভর্তুকি, সেটা সেই কৃষকের কাছে পৌঁছে যাবে। সেই কৃষকের একজন স্ত্রী রয়েছেন যিনি শারীরিকভাবে অসুস্থ। আজকের বাংলাদেশে যে কোনো শারীরিক প্রয়োজন ওনাকে ঢাকায় চলে আসতে হচ্ছে গ্রাম থেকে 8-10 ঘন্টার জার্নি করে। আমরা সেই ব্যবস্থা গড়ে তুলতে চাই। আমাদের নেতা যে প্রত্যাশা করেছেন
সেটা হচ্ছে যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে সেই প্রত্যন্ত অঞ্চলে যে জেলা শহর রয়েছে সেখানে যে প্রাইভেট হসপিটালগুলো আছে সেই প্রাইভেট হসপিটালের ভ্যাকেন্ট স্পেসে আমরা আমাদের যারা রোগী রয়েছেন সেই মার চিকিৎসার ব্যবস্থা করব। ওনার যে কার্ডিয়াক সমস্যা, হার্টের সমস্যা, সেটার জন্য ঢাকায় আসা লাগবে না, কোনো খরচ ছাড়া লোকালি যেখানকার যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতাল থেকে উনি সেই সেবাটা পাবে রাষ্ট্রীয় উদ্যোগের মাধ্যমে। ওনাদের যে 4 সন্তান রয়েছে, বড় ছেলে রয়েছে রফিক, আজকের বাংলাদেশে আমরা দেখলাম কি ছাত্রলীগ এবং যুবলীগের লোকজন তার ওখানে চাঁদাবাজি করে তার লুট করে নিয়ে গেছে। তার একটা ফ্যাক্টরি ছিল, সেখান থেকে ওয়ান টাইম পেপারের কাপ তৈরি হতো, যেই কাপটা সে বাংলাদেশে বিভিন্ন দোকানে সাপ্লাই করতো। জনাব তারেক রহমানের যে নতুন নীতিমালা, তাতে আমরা শুধুমাত্র সেই প্রতিষ্ঠানটা আমরা নতুনভাবে চালু করব না, এমন একটা সিস্টেম চালু করব যার মাধ্যমে ওনার উৎপাদিত সেই পেপার কাপ অ্যামাজনের মাধ্যমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সারা পৃথিবীতে ছড়িয়ে যেতে পারবে। ওনাদের মেজো ছেলে আছে যার নাম হচ্ছে শফিক, সে ফ্রিল্যান্সিং এর কাজ করছে, ব্যক্তিগত উদ্যোগে বাসায় বসে থেকে কাজ করছে। জনাব তারেক রহমানের যে পরিকল্পনা, তার অংশ হিসেবে সেই মানুষটার জন্য আমরা তার এলাকায় পড়ে থাকা যে সফটওয়্যার পার্ক, সেখানে একটা জায়গা দিতে পারি। আমরা প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে এবং ইন্ডাস্ট্রি একাডেমি কোলাবোরেশনের মাধ্যমে লোকাল ইউনিভার্সিটি যারা গ্র্যাজুয়েট আছে তাদেরকে ওনার এখানে এমপ্লয়মেন্টের সুযোগ দিতে পারি। তার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং সেই যে একজন ব্যক্তি যে রুম থেকে বসে কাজ করছে, উনি একজন উদ্যোক্তা হিসেবে কর্মসংস্থান তৈরি করবে, এসএমই হিসাবে একটা নতুন কোম্পানি নিজে তৈরি করবে, সারা বিশ্বে ওনার যে প্রোডাক্ট সেটা পৌঁছে দিতে পারবেন। ওনার একজন তৃতীয় ছেলে আছে যার নাম তৌফিক। বর্তমান বাংলাদেশে তার একটাই প্রত্যাশা, বাংলাদেশে সর্বোচ্চ চাকরির ব্যবস্থা নাই, উনি দেশের বাইরে চলে যেতে চান একটা ভালো চাকরির জন্য, কিন্তু আনস্কিল লেবার হিসেবে। আমাদের যে নীতিমালা আমরা শুনছি আমাদের নেতার কাছ থেকে, সেখানে হয়তো দেখা যায় 6 মাস মেয়াদী একজন ইলেকট্রিক টেকনিশিয়ানের কাজ করতে পারবে। সেই ট্রেনিং এর মাধ্যমে, রাষ্ট্র প্রদত্ত স্কিল সেট ডেভেলপমেন্টের মাধ্যমে সেই মানুষটা কিন্তু 6 মাস স্টাডি, 6 মাস ট্রেনিং নিয়ে এডুকেশন সিস্টেম থেকে যে প্রোডাক্ট বের হবে, তার মাধ্যমে কিন্তু বিশ্বের যে কোনো দেশে একজন ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান হিসেবে চলে যেতে পারবে। হয়তো উনি চলে যাবেন কাতারে ট্রেন্ড এবং স্কিল একজন লেবার হিসেবে, একজন ওয়ার্কার হিসেবে, আনস্কিল লেবার হিসেবে না। এর মাধ্যমে কিন্তু ওনার পরিবার আর্থিকভাবে আরো বেশি স্বয়ংসম্পূর্ণ হবে। ওনাদের যারা স্ত্রীরা রয়েছে বাসায়, ওনাদের জন্য এই মুহূর্তে কোনো কিছু সরকার দিচ্ছে না, কিন্তু জনাব তারেক রহমানের যে প্রস্তাবনা, সেখানে আমরা দেখলাম যে প্রত্যেকটা পরিবারে যারা নারী রয়েছে সেই গৃহকর্ত্রীর জন্য ফার্মার্স কার্ডের আদলে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমেই প্রত্যেকটা গৃহকর্ত্রী চাল, ডাল, চিনি, তেল, নিত্য প্রয়োজনীয় একটা দ্রব্য সরকারিভাবে বিনা খরচে ওনাদের পরিবারের কাছে পৌঁছে যাবে। এটি উইমেন এম্পাওয়ারমেন্টের একটা পার্ট। সেই পরিবারের কথাই কিন্তু বলছি, সেখানে একজন বোন রয়েছে, যে বোন নিজের মতন হ্যান্ডিক্রাফট বা নকশি কাঁথার কাজ করছে, কিন্তু রাষ্ট্রীয় কোনো সহযোগিতা পাচ্ছে না। জনাব তারেক রহমানের পরিকল্পনায় কিন্তু সেই বোনটি নারীর ক্ষমতায়নের অংশ হিসেবে লোন পাবে, এসএমই লোনের মাধ্যমে একজন ব্যক্তি থেকে একজন উদ্যোক্তায় পরিণত হবে। সেই পরিবারে যারা সন্তানেরা রয়েছে তাদের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন অংশ হিসাবে কেউ হয়তো অ্যারাবিক ভাষা শিখতে পারবে, কেউ হয়তো জাপানিজ ভাষা শিখতে পারবে, কারো হয়তো ফুটবল খেলতে ভালো লাগে সে ফুটবল খেলতে পারবে, কারো হয়তো ড্রয়িং করতে ভালো লাগে সে আর্টস ক্লাস করতে পারবে। এমন একটা শিক্ষা ব্যবস্থা যেখানে বৃক্ষরোপণ কিভাবে করতে হয়, কিভাবে বিড়াল বা কুকুর যদি কারো পালতে ইচ্ছা হয় তাহলে পেট এবং ভেট সিস্টেম তৈরি করা যায়, কিভাবে সমাজে কল্যাণের জন্য কমিউনিটি সার্ভিস দেওয়া হয়, প্রত্যেকটা জিনিস তাদেরকে শেখানো হবে সুনাগরিক হিসেবে গড়ে তুলবার জন্য। এভাবেই কিন্তু দবিরুদ্দিনের যে পরিবার, এভাবে বাংলাদেশের কোটি কোটি মানুষ এবং কোটি কোটি পরিবারের ভাগ্য পরিবর্তনের সম্পূর্ণ রূপরেখা জনাব তারেক রহমানের রয়েছে। আর সেই রূপরেখা বাস্তবায়নের জন্যই কিন্তু আমাদের প্রয়োজন এমন একটা রাষ্ট্র ব্যবস্থা যেখানে জনগণের ভোটে নির্বাচিত হয়ে স্বচ্ছ এবং জবাবদিহিমূলক সরকার আসবে, জনগণের প্রতি দায়বদ্ধতা পালনের মাধ্যমে এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করবে। আমরা বিশ্বাস করি আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের নেতার সেই পরিকল্পনাগুলো বাস্তবায়নের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে স্বাধীন সার্বভৌম একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে সকল মানুষের জীবনে উন্নয়নমূলক উন্নতি হয়েছিল, উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতি হয়েছিল, সেভাবে আমরা সবার ভাগ্য পরিবর্তন করবো ইনশাল্লাহ। তো সবাইকে ধন্যবাদ। সেই গণতান্ত্রিক বাংলাদেশে আমাদের নেতার হাতকে শক্তিশালী করার মাধ্যমে বাংলাদেশের উত্তরোত্তর সমৃদ্ধি আমরা নিশ্চিত করব। আসসালামু আলাইকুম।